যে ডোনাল্ড ট্রাম্প ভারতবর্ষের প্রধানমন্ত্রী বা ভারত সরকারকে চমকান, সেই ডোনাল্ড ট্রাম্পকে চমকাচ্ছেন এই পশ্চিমবঙ্গের মহেশতলার ৮ বাসিন্দা। খুব ইন্টারেস্টিং ঘটনা। আমার খালি মনে হয় যে এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে প্রতারকদের স্পর্ধা, শক্তি, সাহস, ডেসপারেশন এবং তাদের মাথায় নিশ্চিতভাবে আশীর্বাদের হাত না থাকলে এই ৮ প্রতারক খোদ ডোনাল্ড ট্রাম্পের দেশকে চমকাতে পারেন। আমি আজকে এই প্রতিবেদন নিয়ে এলাম তার কারণ মহেশতলার থানার জোট শিবরামপুরে একটা বেশ বড়সড় আবাসনে সেখানে কল সেন্টার খুলে বসছিলেন ৮ ব্যক্তি এবং সেই ৮ ব্যক্তি তারা বিভিন্ন মার্কিন নাগরিককে তারা মার্কিন সংস্থার প্রতিনিধি বলে পরিচয় দিয়ে তাদের টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য তারা কারবার চালাচ্ছিলেন কল সেন্টার খুলে। এবং তারপর যখন মার্কিন প্রবীণ নাগরিকরা সেই সোশ্যাল মিডিয়ায় প্রচার বা যে কোনোভাবে প্রচার করে টেলিফোন নাম্বারে তাদের সঙ্গে কানেক্ট করতেন এবং সেই কানেকশনের ভিত্তিতে শেষ পর্যন্ত তাদের অ্যাকাউন্টগুলোকে প্র্যাকটিক্যালি হ্যাক করে ফাঁকা করে দিতেন এই ৮ প্রতারক। একটু প্রতারকদের নামগুলোর সঙ্গে পরিচয় করে দিই। ৮ জন প্রতারকের নামের সঙ্গে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। একজন হচ্ছেন জুনেইদ আলী, একজন হচ্ছেন মোহাম্মদ শাকির, একজন হচ্ছেন মোহাম্মদ খুরশিদ আক্তার, আরেকজন হচ্ছে সাদাব খান, আরেকজন হচ্ছেন জাকির খান, একজন হচ্ছেন কুন্দন রায়, একজন হচ্ছেন শেখ আমিরুল্লাহ। এবার এই ৮ ব্যক্তি যে অপারেশনটা চালাতেন সে শেষ পর্যন্ত কলকাতার সাইবার ক্রাইম দফতর গিয়ে মহেশতলা থেকে তাদের পাকড়াও করে নিয়ে আসে এবং এর সঙ্গে লিঙ্ক পাওয়া যায় যে অতীতে আরও বেশ কিছু ব্যক্তি এইভাবে প্রতারণা সেন্টার চালাতেন, তাদের সঙ্গে এদের লিঙ্কটা খুঁজে পাওয়া যায় এবং আইডেন্টিফাইড হন এবং তাদের গ্রেফতার করে নিয়ে আসা হয়। দেখুন, টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য ভারতবর্ষ থেকে বহু ইঞ্জিনিয়ার টেকনিক্যাল এক্সপার্টরা তারা মার্কিন দেশে চাকরি করেন, প্রতিষ্ঠা পেয়েছেন, মার্কিন দেশের নাগরিকও হয়ে গেছেন, আবার ভারতবর্ষ থেকে মার্কিন দেশে কিছু দিন কাটিয়ে তারা পশ্চিমবঙ্গে ফেরেন বা ভারতবর্ষে ফেরেন। এটা সম্বন্ধে আমরা সর্বজনে পরিচিত ছিলাম। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে যে ৮ ব্যক্তির কথা আপনাদের বললাম মহেশতলা থেকে, তারা টেকনিক্যালি নিশ্চয়ই সাউন্ড। আমি বলছি যে ৮ ব্যক্তির কথা আপনাদের কাছে পড়ে শোনালাম, জুনেইদ আলী, মোহাম্মদ শাকির, মোহাম্মদ খুরশিদ, সাদাব খান, কুন্দন রায়, মোহাম্মদ জুসিন, আহমেদ খান, জাকির খান, শেখ আমিরুল্লাহ। এরপর এই ব্যক্তিরা টেকনিক্যালি যদি খুব কোয়ালিফাইড না হতো, টেকনিক্যালি, আমি একাডেমিক্যালি কোয়ালিফাইড কিনা জানি না, তাহলে এই প্রতারণা চক্রের এই কনসেপ্টটা তারা ডেভেলপ করতে পারত এবং করে এদেশ নয় 7 সমুদ্র 13 নদীর পাড়ে শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র তাদের প্রবীণ নাগরিকদের অ্যাকাউন্ট হ্যাক করে টাকা নিয়ে বেরিয়ে আসছে। মানে আমি ভাবুন যে একটা কী ধরনের টেকনিক্যাল এক্সপার্টাইজ না থাকলে এই মানুষগুলো করে। দেখুন, প্রতারকরা সর্বকালে বিভিন্ন পদ্ধতি ফরমেশন বদলায়। টেকনোলজির যুগ, সাইবার যুগ, কম্পিউটারের যুগ, ফলত স্বাভাবিকভাবে এই ধরনের প্রতারক সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আছে। এটা নিয়ে আমার কোনো বলার কিছু নেই। তারা মহেশতলা এলাকাটা বেঁচেছে। আমার এইটা প্রথম প্রশ্ন, যে কনফিডেন্সটা পাচ্ছে কী করে? কলকাতার অদূরে তো মহেশতলা, কলকাতা থেকে কত দূরে? মহেশতলা কোন জেলার মধ্যে? আমি যতটুকু জানি যে দক্ষিণ কলকাতা বা আলটিমেটলি মানে দক্ষিণ 24 পরগনার মধ্যে। সেই দক্ষিণ 24 পরগনা আমি বলছি না, আমার ভাইপোর দক্ষিণ 24 পরগনা বললেই রেগে যান, ভাইপোর টং হয়ে যান। কিন্তু সেই জেলাতে গিয়ে তারা এই কারবারটা চালাচ্ছে। তাদের মনে ভয় ছিল না যে কোনো দিন সাইবার ক্রাইমে অভিযোগ আসতে পারে, আমি ধরা পড়তে পারি, আমি অ্যারেস্ট হতে পারি বা আমরা অ্যারেস্টেড হতে পারি। আসলে প্রশ্নটা যে প্রশ্নটা নিয়ে তথাকথিত সকল প্যান করা সন্ধ্যার সংবাদ মাধ্যম আলোচনা করে না, এই যুবকগুলোকে তো চাকরি দেওয়া যায়নি। এই যুবকরা, যে যুবকদের কথা বললাম, তারা সেই মানুষগুলো যাদের কথা বলছিলাম, যে জুনেইদ আলী, মোহাম্মদ শাকির, মোহাম্মদ খুরশিদ, সাদাব খান, এদের তো চাকরি কর্মসংস্থানের জায়গা হতে পারত, তাই না? এই পশ্চিমবঙ্গ সেই কর্মসংস্থানের বদলে তারা লোক ঠকানোর ব্যবসা করছে, তাদের এক্সপার্টাইজটা ব্যবহার করছে তারা খারাপতম কাজে, এবং শেষ পর্যন্ত তারা ধরা পড়ছে, তাদের জেল হাজত হবে এবং নিশ্চিতভাবে তাদের শাস্তি হবে আশা করা যায়। অন্তত অ্যাপারেন্টলি এখন যখন পুলিশের জালে তারা ধরা পড়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তারা পুলিশকে ভয় পায় না।
একটু ভালো করে ভাবুন। আমি আমি এই যে বাহিনীর কথা বললাম, মোহাম্মদ সাকিবদের গ্রুপ, এরা পুলিশকে ভয় পেত না যে পুলিশ আমাকে গ্রেফতার করতে পারে, নাকি পুলিশের থেকে ওপরে আমার আছে রাজনৈতিক ছাতা, ফলত আই ক্যান ডু এনিথিং। প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, এরা চাকরি পায় না কেন? এরা যখন মার্কিন দেশের নাগরিকদের টেকনিক্যাল এক্সপার্ট দেওয়ার মতো এক্সপার্টাইজ করে তাদের নাম্বার নিয়ে তাদের অ্যাকাউন্ট হ্যাক করে নিতে পারে, তার মানে তাদের টেকনিক্যাল নোহাউটা ভালো, এবং টেকনিক্যাল নোহাউটা ভালো আছে বলেই তারা এত বড় প্রতারণার চক্রটা চালাতে পারছে। তো এই যুবককে আমাদের রাষ্ট্র বা আমাদের রাজ্য চাকরি দিতে পারে না কেন? এখানেই তো লুকিয়ে রয়েছে আসল অঙ্কটা। 6 লক্ষর ওপর সরকারি পদে কোনো রিক্রুটমেন্ট নেই এই পশ্চিমবঙ্গে। এরাই তো রাজ্য সরকারের কোনো না কোনো অফিসে চাকরি করতে পারত যদি এদের সম্মানজনকভাবে একটা রিহ্যাবিলিটেশন দেওয়ার জায়গা থাকতো। চাকরির ব্যাপারে মন নেই এ রাজ্য সরকারের। ফলত আলটিমেটলি সাকির আহমেদদের এই যে গ্রুপটার কথা আমি বলছি, মোহাম্মদ সাকিবদের গ্রুপ, এদের আলটিমেটলি ভরসা করতে হচ্ছে প্রতারণার উপর। প্রতারণা করে, কৌশল করে তাদের টাকা আদায় করছে। একদিকে হচ্ছে তাদের স্পর্ধা, তাদের সাহস, তাদের ডেসপারেশন, আর অন্যদিকে হচ্ছে তাদের বিকল্প রুটি রুচির জায়গাটা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝে বলেন না, এ রাজ্যে 40% বেকারত্ব কমে গেছে, এ রাজ্যে 2 কোটির ওপর মানুষকে চাকরি দিয়ে দিয়েছে। আসলে এদের মা, এদের বোন, এই যে যুবকরা ধরা পড়েছেন, তাদের হয়তো লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন, তাদের পরিবারে হয়তো কাউকে কন্যাশ্রী দিচ্ছেন। আলটিমেটলি 1000 টাকা 1500 টাকা সংসার চলে, বলুন তো। আলটিমেটলি তাদের যদি কর্মসংস্থান না হয়, তাহলে কী করে তারা কেন এই প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত হবে না? আমি গতকালই একটি প্রতিবেদনে বলছিলাম, ইন্ডিয়ান মেরিটাইম উইক বলে একটা মহারাষ্ট্রের সাম্প্রতিককালে অক্টোবরের শেষ দিকে একটা বড় হয়েছিল, বাণিজ্য সম্মেলন হয়েছিল মুম্বাইয়ের মাটিতে। মুম্বাইয়ের মাটিতে ইন্ডিয়ান মেরিটাইম উইক। 13টা রাজ্য আছে এই ভারতবর্ষে যাদের সীমান্তে সমুদ্র আছে। ধরুন পশ্চিমবঙ্গ আছে, উড়িষ্যা আছে, তামিলনাড়ু আছে, কেরল আছে, কর্ণাটক আছে, মহারাষ্ট্র আছে, গুজরাট আছে, তাদের উপকূলে সমুদ্র আছে। 13টা রাজ্যকে ভারত সরকার আমন্ত্রণ করেছিল অংশগ্রহণ করার জন্য। একটি ছাড়া বাকি রাজ্যগুলো অংশগ্রহণ করেছিল, সেই রাজ্যটার নাম পশ্চিমবঙ্গ। আমি গতকালই ডেটা ঘাঁটতে গিয়ে দেখছিলাম যে এইখানে প্রায় 10 লক্ষ কোটি টাকার বাণিজ্য বিনিয়োগ হয়, 85টা দেশ সেখানে অংশগ্রহণ করে, এবং আগামী 2 বছরের মধ্যে মহারাষ্ট্রের মাটিতে 85,000 ছেলে মেয়ের চাকরি হবে, এই সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত হবে বা কাজের সঙ্গে যুক্ত হবে বা কর্মসংস্থান হবে। এদের মধ্যেই থাকতে পারতো না? এই যে নামগুলো আপনাদের কাছে পড়লাম, যে জুনেইদ আলী, মোহাম্মদ সাকির, মোহাম্মদ খুরশিদ আক্তার, সাদাব খান, কুন্দন রায়, মোহাম্মদ হোসেন, আহমেদ খান, জাকির খান, আমিরুল্লাহ, শুধুমাত্র কেন্দ্র বিরোধিতা করে আমার নিজস্ব ইগো রক্ষার জন্য একটা এত বড় বাণিজ্য সম্মেলনে 12টা রাজ্য অংশগ্রহণ করলো, পশ্চিমবঙ্গ করলো না। এবং বিভিন্ন রাজ্য তাদের আলাদা আলাদা করে 9টা রাজ্য তাদের সম্মেলন করেছেন, যেখানে বিদেশি ডেলিগেটরা থেকেছেন, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা গেছেন। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মন্ত্রীকে পর্যন্ত পাঠাননি, পশ্চিমবঙ্গ পার্টিসিপেটই করেনি। অথচ এই পশ্চিমবঙ্গের মাটিতে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে 40,000 কোটি টাকা মৌসই হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গ অংশগ্রহণ করলো না। পশ্চিমবঙ্গ পারত না। এই সমুদ্র উপকূলবর্তী একটা রাজ্য, সেই রাজ্যে অন্তত বিদেশি বিনিয়োগ টানার একটা বড় জায়গা, বিদেশি প্রতিষ্ঠানগুলোর একটা ইনভেস্টমেন্ট, তাদের সঙ্গে পারস্পরিক বাণিজ্য সম্পর্ক তৈরি করা পারত না পশ্চিমবঙ্গ। আদানির পোর্ট নেওয়ার কথা ছিল, মনে আছে? তাজ পোর্ট কী হলো তার? কেউ প্রশ্ন করার নেই, বাংলার সকল মিডিয়ার প্রশ্ন করার নেই, কিন্তু আমাদের প্রশ্ন করার আছে। তার কারণ এখানকার টেকনিক্যাল এক্সপার্টাইজ ট্রাম্পের দেশের সিনিয়র সিটিজেনদের বোকা বানাচ্ছে, আর আলটিমেটলি তাদের ধরার জন্য পুলিশ টাইম, এনার্জি, মানি স্পেন্ড করছে। ফলত আলটিমেটলি পশ্চিমবঙ্গ ক্রমশ পিছোচ্ছে। সকল বড় মিডিয়া এসব খবর নিয়ে কোনো চর্চা করবে না, কিন্তু আমাদের মনে হলো খবরটা কি জানতেন সেগমেন্টে, তথ্যটা জানানো দরকার। 8 জন বন্দী মহেশতলার আবাসন থেকে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম গেল, এখন তাদের বিরুদ্ধে মামলা করবে, কেস সাজাবে, উকিল অ্যাপয়েন্ট করবে, তাদের ভরণ পোষণের দায়িত্ব নেবে। অর্থাৎ জেলের মধ্যে আমি অপরাধীদের ভরণ পোষণের দায়িত্ব নেব, কিন্তু রাষ্ট্রিক ব্যবস্থার মধ্যে, রাজ্য ব্যবস্থার মধ্যে তাদের জীবন জীবিকা চালানোর ব্যবস্থাটুকু করব না। এটাই হচ্ছে এগিয়ে যাওয়া বাংলার আসল চিত্র।